হ্যালো বন্ধু, মানি হ্যাবিটস অফ রিচ পিপল ভিডিও দ্বিতীয় পর্বে আপনাকে ওয়েলকাম। তো বন্ধু, আগের ভিডিওতে আমি বেশ কয়েকটি পয়েন্ট শেয়ার করেছিলাম। তারপরের পয়েন্ট থেকে শুরু করছি যে আপনি আপনার মানি ম্যাক্সিমাইজ করতে হলে, অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সকে এনশিওর করতে হলে যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছেন তাদের ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিকে, যেগুলো অলরেডি টেস্টেড এবং অলরেডি সাকসেসফুল, যেগুলো প্রুভেন সাকসেস তাদেরকে এনে দিয়েছে, সেই রকম কিছু ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজির কথা আপনার সাথে শেয়ার করছিলাম, যার দ্বিতীয় পর্ব আজকে। তো বন্ধু, আপনি আপনার ফাইন্যান্সিয়াল হ্যাবিটের মধ্যে কি কি জিনিসকে ইনকর্পোরেট করবেন? আগের পয়েন্টগুলোর সাথে নতুন কিছু পয়েন্টের কথা বলছি। বন্ধু, আমরা সবাই জানি যে আমাদের কিছু ফাইন্যান্সিয়াল গোল থেকে থাকে আমাদের জীবনে। যেমন ধরুন, আপনি 2025 সালের শেষে গিয়ে একটি ফ্ল্যাটের বুকিং দিবেন, কিংবা সবার প্রথমে আপনি একটি গাড়ি কিনবেন এবং এরপরে আপনি আপনার ফ্ল্যাটের বুকিং দেবেন। আপনার সন্তানকে আপনি ভালো একটি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াবেন। এরপরে হতে পারে যে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে প্রতি বছর ভালো কোনো জায়গাতে ভ্যাকেশনে যাবেন, সেখানে অত্যন্ত আনন্দের সাথে আপনি আপনার সময়টা ফ্যামিলির সাথে কাটাবেন। এই ধরনের বেশ কিছু ফাইন্যান্সিয়াল গোল আপনার থাকতে হবে। অবশ্যই আপনার ব্যবসার জন্য কিছু ফাইন্যান্সিয়াল গোল থাকতে হবে। যেমন হচ্ছে, আপনি হয়তো বা আজকে 10,000 স্কোয়ার ফিটের একটি ফ্যাক্টরি নিয়ে আপনি আপনার বিজনেসকে চালাচ্ছেন, কিন্তু এই 10,000 স্কোয়ার ফিটের ফ্যাক্টরি যেন 1 লাখ স্কোয়ার ফিটের একটি ফ্যাক্টরি হয়ে উঠতে পারে, কিংবা আপনি একটা ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করে ফেলতে পারেন। এই ধরনের বড় ফাইন্যান্সিয়াল গোল কিন্তু আপনার থাকতে হবে। আপনি আজকে লোকালি আপনার প্রোডাক্টকে পপুলার করতে চেষ্টা করছেন, উইদিন 2 ইয়ার্স আপনি হয়তোবা ইন্টারন্যাশনালি পৃথিবীর অন্যান্য দেশে আপনার প্রোডাক্টকে মার্কেট করতে শুরু করবেন। এই ধরনের কিছু ফাইন্যান্সিয়াল গোল কিন্তু আপনার থাকতে হবে, এবং শুধু এগুলো ড্রিম হিসেবে থাকলে হবে না, এগুলোর পিছনে যে ক্যালকুলেশনের প্রয়োজন সেগুলির প্রতিটি দরকার হবে। যেমন ধরে নিই, এখানে দুটি উদাহরণ দিই। প্রথমত, একটি হচ্ছে যে আপনি ভ্যাকেশনের কথা যদি চিন্তা করেন, তাহলে আপনাকে ওই ভ্যাকেশনে যেতে হলে একটি প্ল্যান করতে হবে যে আসলে ওই ধরনের একটি ভ্যাকেশনের জন্য, কথার কথা সুইজারল্যান্ডে যেতে হলে আপনার ফ্যামিলির আরো 3 জন, অর্থাৎ আপনারা 4 জন মিলে যদি একটা ভ্যাকেশনে যেতে চান, তাহলে আপনার ফ্লাইট কস্ট কত হবে, আপনার হোটেল কস্ট কত হবে, আপনার ঘোরাফেরার জন্য আপনার খাবার খেতে কতখানি খরচ হবে, এবং আপনার এই ধরনের ইয়ের জন্য যদি কোনো ইন্স্যুরেন্স করতে হয়, তাহলে সেই ইন্স্যুরেন্সের জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে। এই খরচের টোটাল ক্যালকুলেশন কিন্তু আপনার, যদিও বা আপনি 2025 ডিসেম্বরে হয়তো বা এই ভ্যাকেশনটিতে যাবেন, আপনাকে কিন্তু আজকে এই হিসাবটি করে রাখতে হবে, এবং এর জন্য একটি আলাদা অ্যাকাউন্টে আপনি কিছু কিছু করে অর্থ যাতে জমা করতে পারেন। আপনার ইনকাম স্ট্রিমের ঠিক কোন জায়গা থেকে আপনি অর্থকে ওখানে জমা করবেন, এই প্ল্যানিংটি কিন্তু আপনার থাকতে হবে। এই জিনিসটি কিন্তু আমরা যে সমস্ত আলোচ্য ধনাঢ্য ব্যক্তির কথা বলছি, তারা কিন্তু প্রত্যেকেই এইভাবেই তাদের ফাইন্যান্সিয়াল বাজেটিং বা ওভারঅল ফাইন্যান্সিয়াল যে প্ল্যানিং রয়েছে সেটি তারা করে থাকেন। একইভাবে, এটি বললাম ভ্যাকেশনের কথা, একইভাবে আপনার প্রোডাক্টকে আপনি যখন বিদেশের মার্কেটে প্রমোট করতে চান, আপনাকে প্রথমেই জানতে হবে যে আপনার এই প্রোডাক্টকে বাইরে প্রমোট করার জন্য কোথাও কোনো সার্টিফিকেশনের প্রয়োজন হয় কিনা, এর কোয়ালিটি এসিওরেন্সের বিষয়টি কিভাবে দেখতে হয়, এবং আপনার ওই বিজনেসের ওই সাইজটুকু অ্যাচিভ করতে হলে এবং এই রিকোয়ারমেন্টসগুলো অ্যাচিভ করতে হলে আসলে কি কি খরচের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, আপনি কবে কবে এই ধরনের খরচের জন্য নেক্সট ইনিশিয়েটিভগুলো নেবেন। সুতরাং বন্ধু, এই জিনিসটি অত্যন্ত কনসিয়াসলি প্ল্যানিং করে আপনি স্টেপ বাই স্টেপ এইগুলোর প্রত্যেকটা আপনি ফলো করতে থাকুন, এবং এই প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা অর্থ, আলাদা আলাদা পথ থেকে বিভিন্ন অর্থ আপনি এখানে কাজে লাগাতে শুরু করুন। এটি গেল আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানের বিষয়। এরপরে আসি আপনার ইন্স্যুরেন্সের বিষয়টি। আমরা সবাই জানি যে আপনারা যখন কোনো একটা ব্যবসাতে ইনভেস্ট করতে চান, তখন ইন্স্যুরেন্সের কিছু বিষয় থাকে, এবং বিভিন্ন রকমের ব্যবসায় মোটামুটি সমস্ত ব্যবসাতেই কিছু না কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। এই রিস্ক ফ্যাক্টরকে কভার করার জন্য আপনার ইন্স্যুরেন্সের বিষয়টিকে খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে, একে প্ল্যান করতে হবে, এবং এটি আপনি কি করে আপনার বিজনেসের সাথে ইনকর্পোরেট করবেন সেই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে। আমাদের যারা খুব চেনা পরিচয় ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, এরা সবাই কিন্তু এই ইন্স্যুরেন্সের জিনিসটিকে অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি
ফলো করেন এবং তারা এই স্ট্র্যাটেজিক্যালি ইন্স্যুরেন্সে কিছু কিছু অর্থ ইনভেস্ট করতে থাকেন, কারণ এটি তাদের রিস্ককে এক ধরনের কাভারেজ দেবে। নেক্সট হলো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করা। বন্ধু, যারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার এই পৃথিবীতে রয়েছেন, এনারা সবাই খুব রেগুলারলি তাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে মিট করেন। কেন? কারণ গ্লোবাল মার্কেটের কি অবস্থা রয়েছে, কোন মার্কেটের ফলিং ডাউন শুরু হয়ে গেছে, কোন মার্কেট ইমার্জিং, কোন মার্কেট এখন ধীরে ধীরে পিকের দিকে উঠছে, এই বিষয়গুলো কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররাই তাদেরকে বলে দেন। আপনার ক্ষেত্রে আপনার হয়তো বা কোনো ডেডিকেটেড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নাও থাকতে পারে, কিন্তু চেষ্টা করুন যারা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট আপনার বন্ধু লেভেলে রয়েছে, আপনার সার্কেলে রয়েছে, কিংবা যাদেরকে আপনি বিশ্বাস করেন, যাদের উপদেশ আপনি ফলো করেন, এই ধরনের মানুষজনের বিভিন্ন আর্টিকেলস থেকে শুরু করে রিসার্চ পেপার থেকে শুরু করে আপনি কিন্তু ফিজিক্যাল মিটিং এরও চেষ্টা করতে পারেন এবং বুঝে নিতে পারেন যে আসলে আপনি কোন মার্কেটে ইনভেস্ট করবেন এবং কোন মার্কেটে ইনভেস্ট করবেন না। ধনাঢ্য ব্যক্তিরা কিন্তু এই কাজটি খুব রেগুলারলি করেন। নেক্সট যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে ট্যাক্স। বন্ধু, খুব সহজভাবে বলতে গেলে যারা ধনী ব্যক্তি, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার এই পৃথিবীতে রয়েছেন, এনারা সবাই কিন্তু ট্যাক্স পে করেন এবং ট্যাক্স ফাঁকি দেন না। প্রথম কথা, কারণ তিনি যে দেশের আইনের মধ্যে ব্যবসা করছেন, সেই দেশের আইনের যে সমস্ত ট্যাক্স রেগুলেশন রয়েছে, এগুলো প্রত্যেকটিকে তারা অত্যন্ত মেটিকুলাসলি মেনটেন করতে চেষ্টা করেন। একই সাথে তিনি তার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিংবা ব্যবসার প্রত্যেকটি খরচের ক্ষেত্রে তিনি খেয়াল রাখেন যাতে এই ট্যাক্সের এমন কোনো আনফোর্সিং ট্যাক্সের মধ্যে উনি যাতে পড়ে না যান, এই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ লিগ্যাল বাইন্ডিংস এর মধ্যে আপনাকে যে ট্যাক্স পে করতে হয় সেটি আপনাকে পে করতেই হবে, কিন্তু এমন যেন না হয় যে আপনি কোনো আনফোর্সিং ট্যাক্সের একটা ইমপ্লিকেশনের মধ্যে পড়ে গেলেন। আপনার একটা বাজেট থাকতে হবে এবং এই বাজেটটি এমন হবে যেখানে আপনার ইনকাম এবং এক্সপেন্ডিচার দুটির বিষয়ে অত্যন্ত ক্লিয়ার ইন্ডিকেশন থাকবে। যখন এই বাজেটটিকে রিয়েলিটিতে ইমপ্লিমেন্ট করা হবে, তখন নর্মালি এই মিলিয়নিয়ার কিংবা বিলিয়নিয়ার যারা রয়েছেন তারা যেটি করেন, ওই বাজেটটির হুবহু ফলো না করে চেষ্টা করেন যে ওই ইনভেস্টমেন্টের জায়গা থেকে কতখানি সেভ করা সম্ভব হয়, তারা ফোকাস করেন সেভিং এ। সুতরাং বন্ধু, ইনকাম এবং এক্সপেন্ডিচারের যে বাজেটটি থাকবে, সেই বাজেটের সাথে আপনি চেষ্টা করবেন ম্যাক্সিমাম সেভ করা যায় কোথায় কোথায় সেই জায়গাটুকু খেয়াল করতে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে প্রথমেই কনজাম্পশনের কথা চিন্তা করা যাবে না। অর্থাৎ আপনার 2-3 বছরের একটি পুরনো ব্যবসা যেখানে আপনি প্রথমবার লাভের মুখ দেখলেন, তখনই সবচেয়ে দামি গাড়িটি কিনে ফেলার ট্র্যাপে পড়বেন না। এবং এটি কিন্তু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার যারা রয়েছেন এই স্ট্র্যাটেজিটি ফলো করে থাকেন, সেটি হলো যে ইনভেস্ট ফার্স্ট অ্যান্ড কনজিউম লেটার। প্রথমে ইনভেস্ট করুন, অর্থাৎ আপনার ইনকামের সর্বাধিক অংশ, আমি আমার আগের ভিডিওর প্রথম পয়েন্টে এই কথাটি আরেকবার বলেছিলাম, সেটি হচ্ছে যে সর্বাধিক অংশ আপনি ইনভেস্টমেন্টে খরচ করুন, কারণ আপনি যত ইনভেস্ট করতে পারবেন, সেটি স্কিল সেটে হতে পারে, প্রোডাক্ট কোয়ালিটির ক্ষেত্রে হতে পারে, প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে হতে পারে, কিংবা কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্ষেত্রে হতে পারে, আপনি ইনভেস্ট করুন আগে, কনজিউম পরে করবেন। অর্থাৎ আপনার সেই প্রিয় প্রিয় ভ্যাকেশনটি, সেই প্রিয় প্রিয় ফ্ল্যাটটি, সেই প্রিয় প্রিয় গাড়িটি আপনি কিন্তু 1 বছর 2 বছর অপেক্ষা করে কিনতে পারেন। এখন কিছুটা কষ্ট করুন যাতে পরে আপনি আরো দামি গাড়ি, আরো বড় ভ্যাকেশন আপনি যাওয়ার এবিলিটি অর্জন করতে পারেন। যখন প্ল্যানিং করতে হয় তখন ধনী ব্যক্তিরা কি করেন, তারা 2 ধরনের প্ল্যান করে থাকেন। একটি হচ্ছে শর্ট টার্ম, একটি হচ্ছে লং টার্ম। অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যান কিংবা আপনার বিজনেস প্ল্যানটি এমন হবে যেটি আগামী 1 বছর পরে আপনার বিজনেসকে আপনি কি জায়গায় দেখতে চান সেটি যেমন পোর্ট্রে করবে, একই সাথে আজ থেকে 5 বছর পরে কিংবা 10 বছর পরে আসলে আপনার বিজনেসের গোল কি সেই জায়গাটিও যেন পরিষ্কার থাকে। অর্থাৎ শর্ট টার্ম এবং লং টার্ম দুটি প্ল্যানই আপনার মাথায়, কারণ আপনি টাকা ইনভেস্ট করছেন, সুতরাং আপনার মাথায় যাতে অত্যন্ত অত্যন্ত পরিষ্কার থাকে। স্বাভাবিকভাবেই লং টার্ম গোলটি ক্রমাগত চেঞ্জ হতে থাকবে, কারণ আপনার ছোট ছোট শর্ট টার্ম গোল যত সহজে আপনি ভালোভাবে অ্যাচিভ করতে পারবেন তার উপরে ডিপেন্ড করবে যে আপনার লং টার্মকে আপনি কি করে অ্যাডাপ্ট করে নেবেন বা কিভাবে অ্যাডজাস্ট করবেন। এরপরে খুব ইম্পর্টেন্ট যে পয়েন্ট, যে আমি অন্য ভিডিওতে এর আগে শেয়ার করেছি, সেটি হচ্ছে যে আপনি আপনার স্কিল বাড়াবেন। অর্থাৎ বিজনেস রিলেটেড যে বিষয়গুলো আপনার একজন ইনভেস্টর হিসেবে না জানলেই নয়, এইরকম জায়গাগুলোতে এইরকম স্কিলগুলির জন্য আপনি হয়তোবা অন্য একজন এক্সপার্টের উপরে নির্ভর করছেন, কিন্তু আপনি চেষ্টা করুন ওই পার্টিকুলার ইস্যুতে আপনার নিজের স্কিল বাড়াতে। আপনার যদি কোনো শর্ট টার্ম ডিগ্রি নিতে হয় কিংবা শর্ট টার্ম কোর্স করতে হয়, আপনি চেষ্টা করুন সেই কোর্সের জন্য কিছু সময় রাখতে।
যাতে আপনি নিজেও স্কিল স্মার্ট হয়ে ওঠেন, অর্থাৎ আপনি নিজেও ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে গিয়ে আপনার নিজের বিষয়টিকে, নিজের জানাটুকুকে খুব ভালোভাবে ক্লিয়ারলি জেনে বুঝে নিয়ে তারপর ইনভেস্ট করতে পারেন। আমাদের চেনা পরিচিত ধনী ব্যক্তিরা কিন্তু এইভাবেই তাদের স্কিলকে বাড়িয়ে নিয়েছেন। সবার শেষে যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে যে সব ব্যবসাতেই কিছু রিস্ক থাকে, রিস্ক নিতেই হয়। যখন আপনি ইনভেস্ট করবেন, যখন আপনি ব্যবসাতে নামবেন, আপনি কোনো একটি পার্টিকুলার বিজনেস আইডিয়াতে নিজের অর্থকে ইনভেস্ট করছেন মানেই হচ্ছে আপনি একটি রিস্ক নিচ্ছেন, কিন্তু সেই রিস্ক যেন এডুকেটেড রিস্ক হয়। অর্থাৎ আপনার হঠাৎ মনে হলো আপনি একটি পারফিউমের ব্যবসা শুরু করবেন, তাহলে কিন্তু হবে না। এই ধরনের পারফিউমটি আসলে কোন পার্টিকুলার এলাকার মানুষের ব্যবহারের জন্য অত্যন্ত সুটেবল হতে পারে, সেই জায়গাটুকু কিন্তু আপনাকে বুঝে নিয়ে পারফিউমের ব্যবসাতে নামতে হবে। অর্থাৎ আপনি রিস্ক নেবেন ঠিকই, কিন্তু রিস্কটি যেন ইনফর্মড হয়, এডুকেটেড হয়, ক্যালকুলেটেড হয়। অর্থাৎ আপনি জানবেন যে আপনার ব্যবসা যদি কোনো কারণে আংশিকভাবে ফেইলও করে, আপনার ব্যাকআপ হিসেবে আপনার অন্য আইডিয়াগুলো যাতে সেই ফেইলিয়ারকে সাপোর্ট করতে পারে। তো বন্ধু, এই ছিল রিচ মানুষদের মানি হ্যাবিট নিয়ে আমার প্যাশনের স্পিরিটের আজকের ভিডিও। দুটি ভিডিওই খুব মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর সাথে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স জড়িত। প্যাশনেট স্পিরিট কিন্তু কমিটেড আপনার পার্সোনাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স অ্যাচিভ করতে পারেন সেই জায়গাতে আপনাকে হেল্প করার জন্য। আপনি প্যাশনেট স্পিরিটের সাথেই থাকুন, নোট নিন এবং এই পয়েন্টগুলোর প্রত্যেকটি, যেগুলো রিচ হ্যাবিটস এবং মানি হ্যাবিটস অফ রিচ পিপল, এই পয়েন্টগুলোকে মাথায় রেখে আপনি আপনার নিজের ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। বাই।